বাংলা বরাক আসাম চ্যানেলের সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। লাদাখের সংঘাত, 3 দিন পরে ভারতের 10 সেনাকে মুক্তি দিল চীন। অপরদিকে কাশ্মীরে পরপর এনকাউন্টারে মৃত্যু 8 জঙ্গির, চলছে জোরদার তল্লাশি। অন্যদিকে গালওয়ান উপত্যকা দখলের চক্রান্ত চীনের, নির্মাণ যন্ত্রসহ পিএলএ সৈনিক সীমান্তে ফের যুদ্ধের পরিস্থিতি। অপরদিকে বেকায়দায় ড্রাগন, ভারতকে স্বস্তি দিয়ে চীনের বিরুদ্ধে বিল পাশ করল আমেরিকা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অন্যদিকে এক জওয়ানের প্রাণের বদলে 3 প্রতিপক্ষের লাশ ফেলার নির্দেশ দিক কেন্দ্র, বললেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। অপরদিকে চীনা আগ্রাসন জারি, উত্তপ্ত আবহে 33টি যুদ্ধবিমান কেনার ভাবনা ভারতের। অন্যদিকে করোনা পরীক্ষার চার্জ ঠিক করুক কেন্দ্র, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। অপরদিকে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 3,82,281 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 2,05,454 জন এবং ইতিমধ্যে মৃত্যু হলো 12,610 জনের। অন্যদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 86,08,533 জনে এবং ইতিমধ্যে বিশ্বজুড়ে মৃত্যু হলো 4,56,949 জনের। অপরদিকে বাংলাদেশে গত 24 ঘন্টায় কোভিড-19 রোগে আরও 45 জনের মৃত্যু। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 1,05,535 জনে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অন্যদিকে সুশান্তের আত্মহত্যায় প্ররোচনা, পাটনার পর এবার সলমান খানের বান্দ্রার বাড়ির সামনে বিক্ষোভ। অপরদিকে চীন ভারত সংঘাতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মুমিন। অন্যদিকে তমতমে গালওয়ান উপত্যকা, বাড়ছে সেনা বুটের শব্দ, লাদাখে বাড়তি সেনা মোতায়েন ভারতের। এবং সর্বশেষ জানিয়ে দেব করোনা আক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর অবস্থার অবনতি, হবে প্লাজমা থেরাপি। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। লাদাখের সংঘাতের 3 দিন পরে ভারতের 10 সেনাকে মুক্তি দিল চীন। কয়েক দফা বৈঠকের পর ভারতের 10 সেনাকে চীন মুক্তি দিল বলে সূত্রের খবর। বৃহস্পতিবার সন্ধ্যায় এই 10 জনকে মুক্তি দেয় চীনা সেনাবাহিনী। শুক্রবার ফের আরও এক দফা বৈঠকে বসে দুই দেশ। লাদাখের গালওয়ান উপত্যকায় সোমবার প্রবল সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও চীনা সেনাবাহিনী। দুই বাহিনীর মধ্যে কোনো গোলাগুলি না চললেও পাথর, রড, লাঠি দিয়ে প্রচণ্ড লড়াই হয়। এই সংঘর্ষে ভারতের একজন কর্নেল সহ 2 জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। প্রবল ঠান্ডায় গুরুতর আহত অবস্থায় পড়ে থেকে শহীদ হন আরও 17 জন। চীনের তরফে স্পষ্ট করে হতাহতের সংখ্যা না জানানো হলেও অন্তত মৃত ও গুরুতর আহত মিলিয়ে চীনা বাহিনীতে সংখ্যাটা 43 বলে সূত্রের খবর। এই সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর কোনো জওয়ান বা অফিসার নিখোঁজ নন বলে আগেই ভারতীয় সেনার তরফে দাবি করা হয়। তবে সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় 10 জন ভারতীয় সেনাকে মুক্তি দিয়েছে চীন। এদের মধ্যে 2 জন মেজর রয়েছেন বলেও জানা গিয়েছে। তবে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। এই সেনাদের শারীরিক পরীক্ষা করা হয়েছে। এর আগে 1962 সালে শেষবার চীন ভারতীয় সেনাকে আটক করেছিল। সেবারও গালওয়ান উপত্যকায় 2 বাহিনীর সংঘর্ষ হয়। অন্তত 30 জন ভারতীয় সেনার মৃত্যু হয় এবং চীনা বাহিনী আটক করে অন্তত 12 জন সেনাকে। 1967 সালে নাতুলাতে ভারত ও চীনা বাহিনীর সংঘর্ষে শহীদ হয়েছিলেন 80 জন ভারতীয় সেনা। সেবার চীনা বাহিনীতে মৃত্যু হয়েছিল অন্তত 300 জনের। অপরদিকে এক জওয়ানের প্রাণের বদলে 3 প্রতিপক্ষের লাশ ফেলার নির্দেশ দিক কেন্দ্র, বললেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। মারের বদলে মার, প্রাণের বদলে আরও প্রাণ, এমনই দাবি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের। বৃহস্পতিবার তিনি এমনই দাবি করেছেন কেন্দ্রের কাছে। গালওয়ান ভ্যালিতে চীনা সেনার ব্যবহার নৃশংস ও বর্বর বলে আখ্যা দিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, কেন্দ্রের নির্দেশ দেওয়া উচিত, প্রতি একজন ভারতীয় সেনার প্রাণের বিনিময়ে 3 জন করে শত্রু সেনার প্রাণ নিতে হবে। উল্লেখ্য, অমরিন্দর সিং কয়েক বছর ভারতীয় সেনায় দেশ সেবায় ব্রতী ছিলেন। লাদাখে যে ভারতীয় সেনারা শহীদ হলেন সেই প্রাণের দাম কে দেবে, প্রশ্ন তার। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে অমরিন্দর সিং বলেন, ভারতীয় জওয়ানদের যেভাবে মারা হলো তার কড়া জবাব চাইছে দেশ। কেন্দ্রকে কোনো পদক্ষেপ নিতেই হবে। যদি তারা আমাদের একজনকে মারে, আমরা তাদের 3 জনকে মারব। এই নীতিতেই নির্দেশ দিতে হবে কেন্দ্রকে। অমরিন্দর সিং এদিন আরও জানান, তিনি একজন মুখ্যমন্ত্রী বা একজন রাজনীতিক হিসাবে একথা বলছেন না। তিনি ভারতীয় সেনার এক গর্বিত সদস্য ছিলেন।
সেই প্রেক্ষিতেই এই কথা বলছেন তিনি। কেন ভারতীয় সেনা এদিন চীনা সেনার উপর গুলি চালালো না বা কেন সেই নির্দেশ দেওয়া হলো না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। প্রত্যেক দেশবাসী গালওয়ানে কি হয়েছে তা জানতে চাইছে বলে এদিন মন্তব্য করেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। অমরিন্দরের দাবি, চীন যদি বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হয় তবে ভারতও কিছু কম নয়। ভারত অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশ, এটাই তার শক্তি। ভারত চীন সীমান্তে চরম সংঘাতে একাধিক ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন। গত দুদিন আগেই এই খবর প্রকাশ্যে এসেছে, আর তারপর থেকেই দফায় দফায় দিল্লিতে চলছে বৈঠক। তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। সীমান্তে 20 জন শহীদ হয়েছেন বলে জানা গিয়েছে, যার মধ্যে একজন আর্মি অফিসার ছিলেন বলেও জানা গিয়েছে, যাদের মধ্যে অনেকের দেহ ক্ষতবিক্ষত করা হয়েছে বলেও সূত্রের খবর। ফলে স্বাভাবিকভাবেই ওই এলাকায় মোতায়েন করা আর্মি ইউনিটের মধ্যে ক্ষোভ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে প্রত্যেক ঘন্টায় 3 জন ডিভিশনাল কমান্ডারের সঙ্গে কথা হচ্ছে লে কর্পস কমান্ডের। পরবর্তী পদক্ষেপ হিসাবে কী করা যেতে পারে তা নিয়ে চলছে আলোচনা। তবে চীন আরও বেশি করে আলোচনার দাবি জানিয়েছে। 3টি পয়েন্টে বিশেষত আর্মি ইউনিটের মধ্যে ক্রমশ ক্ষোভ বাড়ছে। বিশেষ পেঙ্গং লেকের দ্বারে পরিস্থিতি উত্তেজনাময়। গত 40 দিনে একাধিকবার ভারত ও চীনের সেনা ওই পয়েন্টে দুই পক্ষের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে বেকায়দায় ড্রাগন, ভারতকে স্বস্তি দিয়ে চীনের বিরুদ্ধে বিল পাশ করল আমেরিকা। ভারতকে কিছুটা স্বস্তি দিয়ে চীনের উপর চাপ সৃষ্টি করল আমেরিকা। বুধবার চীনে উইগুর মুসলিম নির্যাতন নিয়ে একটি বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের এই পদক্ষেপে বেজিং অনেকটাই চাপে পড়েছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। চীনের পশ্চিম জিনজিয়াং প্রান্তে উইগুর মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর নজরদারি চালানো এবং তাদের উপর নির্যাতন চালানোর জন্য চীনা আধিকারিকদের উপর নিষেধাজ্ঞা জারির কথা উল্লেখ রয়েছে নয়া আইনে। এছাড়াও উইগুরদের উপর চলা চীনা নির্যাতন ফের আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিয়েছে আমেরিকার এই পদক্ষেপে। লাদাখে চীন ভারত সীমান্তে সংঘাতের আবহে চীনের উপর চাপ বাড়ায় কিছুটা স্বস্তি পেয়েছে নয়াদিল্লি। জানা গিয়েছে গত মে মাসেই মার্কিন কংগ্রেসে পাশ হয় দ্য উইগুর হিউম্যান রাইটস পলিসি অ্যাক্ট অফ 2020 শীর্ষক বিলটি। তারপর সেটিকে পাঠানো হয় প্রেসিডেন্টের কাছে। ভারতীয় সময় মতে বৃহস্পতিবার বিলটিতে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের দাবি, জিনজিয়াং প্রদেশে চীনা প্রশাসন লক্ষাধিক সংখ্যালঘু মুসলিমকে ক্যাম্পে বন্দী করে রেখেছে। সেখানে তাদের অমানবিক জীবনযাপনে বাধ্য করা হচ্ছে, তাদের ধর্ম ত্যাগ করতেও বাধ্য করা হচ্ছে। এদিকে উইগুরদের জন্য নয়া মার্কিন আইনের তীব্র আপত্তি জানিয়েছে চীন। সে দেশের বিদেশ মন্ত্রক হুঁশিয়ারি সুরে দাবি জানিয়েছে আমেরিকা যেন এই আইন প্রত্যাহার করে নিজের ভুল শুধরে নেয়। এভাবে চীনা আধিকারিকদের হেনস্থা মেনে নেওয়া হবে না। জিনজিয়াংয়ে চীন যা করেছে তা শুধুমাত্র সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে করা হচ্ছে। সন্ত্রাসবাদের এই আতুড়ঘরকে ধ্বংস করার চেষ্টা চলছে, আর এখানে যা করা হচ্ছে তা পুরোপুরি চীনের নিয়ম মেনেই হচ্ছে। আমেরিকা যে অভিযোগগুলি তুলছে তা ইচ্ছাকৃতভাবে চীনের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ছাড়া আর কিছুই না, বলল চীন। এদিকে চীনা আগ্রাসন জারি, উত্তপ্ত আবহে 33টি যুদ্ধবিমান কেনার ভাবনা ভারতের। সামরিক ভাণ্ডার আরও মজবুত করতে তৎপর ভারত। ভারত চীন সংঘাত শুরু হতেই সামরিক শক্তি বাড়ানোর তোড়জোড় নয়াদিল্লির। ভারতীয় বায়ুসেনাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এবার 33টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ভারত। জানা গিয়েছে 12টি সুকোই ও 21টি মিগ-29 যুদ্ধবিমান কেনার ভাবনা ভারতের। লাদাখে চীনা আগ্রাসন জারি, গালওয়ানে এখনও ঘাঁটি গেড়ে রয়েছে চীন সেনা। এই পরিস্থিতিতে চীনের সঙ্গে সব চুক্তি বদলের ভাবনা ভারতের। একই সঙ্গে ভারতীয় ভূখণ্ড না ছাড়লে চীনকে উপযুক্ত জবাব দেওয়ার ভাবনা কেন্দ্রের। সেই লক্ষ্যেই বায়ুসেনাকে আরও বেশি শক্তিশালী করার পথে কেন্দ্র। 33টি নতুন কমব্যাট এয়ারক্রাফট কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। যুদ্ধবিমানগুলি দ্রুত কেনার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে বায়ুসেনা। চীনকে 1 ইঞ্চিও জমি ছাড়া হবে না, একথা স্পষ্ট করে জানিয়েছে কেন্দ্র। লাদাখ সীমান্তে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক স্তরের পাশাপাশি ক্রমাগত সামরিক স্তরেও আলোচনা চালানো হচ্ছে। তবুও অনড় চীনা সেনা। গালওয়ান ছাড়ছে না লাল ফৌজ। গালওয়ান থেকে চীনা সেনাকে সরাতে তৎপর জারি রেখেছে ভারত। সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনায় আজ বিকেলে প্রধানমন্ত্রীর ডাকে সর্বদল বৈঠক। সর্বদল বৈঠকে থাকবেন সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, জগনমোহন রেড্ডি, চন্দ্রবাবু নাইডুরা।
লাদাখ সহ দেশের সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে। একই সঙ্গে চীনা আগ্রাসন রুখতে প্রয়োজনীয় আরও কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সে ব্যাপারেও আলোচনার সম্ভাবনা বৈঠকে। অপরদিকে গালওয়ান উপত্যকা দখলের চক্রান্ত চীনের, নির্মাণযন্ত্রসহ পিএলএ সৈনিক সীমান্তে ফের যুদ্ধের পরিস্থিতি। লাদাখ সীমান্তে সোমবার ঘটে যাওয়া ভয়াবহ সংঘর্ষের পর থেকেই দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের কথা বলা হয়েছে। তবে এত কিছুর মধ্যেই চীনের একগুঁয়ে মনোভাব রয়ে গিয়েছে। বুধবার প্রথমবার চীনের তরফে দাবি করা হয়েছিল যে গালওয়ান উপত্যকা তাদের দেশের অংশ, আর সেই দাবির একদিনের মধ্যে এবার সেই জায়গা দখল করার ফন্দি আঁটতে শুরু করে দিয়েছে চীন। জানা গিয়েছে লাদাখের গালওয়ান উপত্যকার সীমান্তে চীন নির্মাণযন্ত্রসহ কয়েকশো পিএলএ সৈনিক নিয়ে এসেছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে চীনের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে চীনা সেনার সঙ্গে সংঘর্ষের পরই লাদাখেও বাড়তি বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই আবহে দুই দেশের মেজর জেনারেল পর্যায়ে 3 ঘন্টার বৈঠক হয়েছিল বুধবার। তবে সেই বৈঠক থেকে সুষ্ঠু সমাধান সূত্র অধরাই রয়ে গিয়েছে বলে সূত্রের খবর। এর মধ্যে ফের এই বিষয়ে বৈঠক বসছেন দুই দেশের আধিকারিকরা। প্রসঙ্গত, লাদাখে ভারত চীন সেনার মধ্যে সংঘর্ষের প্রায় 2 দিন পর বুধবার শীর্ষ পর্যায়ে আলোচনা হয় দুই দেশের মধ্যে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে এই বিষয়ে কথা বলেন চীনের বিদেশমন্ত্রী। জানা গিয়েছে শান্তিপূর্ণভাবে সমস্যা মেটানোর বিষয়ে দুই পক্ষই সহমত হয়। এরই মধ্যে লাদাখে বাড়তি বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সূত্রের খবর, বুধবার ওই লাদাখ সীমান্তে ভারতীয় সেনা কনভয়ের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ধরে সীমান্তের দিকে ভারতীয় সেনা এগোচ্ছে। তাছাড়া উত্তরাখণ্ডের চামোলি জেলায় চীন সীমান্ত বরাবর সতর্ক প্রহরা দিচ্ছে ভারতীয় সেনা। সেনা সূত্রের খবর, চামোলিতে আরও বেশি করে সেনা মোতায়েন করা হয়েছে এবং সেনা জওয়ানরা প্রতিনিয়ত সেই পরিস্থিতিতে শত্রুকে প্রতিহত করতে প্রয়োজনীয় অনুশীলন করে চলেছেন। এর আগে উত্তরাখণ্ডের সীমান্তবর্তী গ্রামগুলির প্রধানকে স্যাটেলাইট ফোন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অন্যদিকে কাশ্মীরে পরপর এনকাউন্টারে মৃত্যু 8 জঙ্গির, চলছে তল্লাশি। দীর্ঘ গুলির লড়াইয়ের পর দুটি আলাদা আলাদা এনকাউন্টারে 8 সন্ত্রাসবাদীকে নিকেশ করল নিরাপত্তারক্ষী বাহিনী। আজ শুক্রবার সকাল থেকেই কাশ্মীর সীমান্তে শুরু হয়েছে গুলি বিনিময়। বৃহস্পতিবার তল্লাশি অভিযানের পরই শুরু হয় সন্ত্রাসবাদী ও সেনাবাহিনীর সংঘর্ষ। কাশ্মীরের পুলওয়ামা ও শোপিয়ান এনকাউন্টারে 8 সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপুরার পাম্পুরে এলাকার মিজ গ্রামে তল্লাশি অভিযান চালায় সেনা ও পুলিশের যৌথ বাহিনী। ওই দিন এক সন্ত্রাসবাদীকে নিকেশ করলেও আরও আতঙ্কবাদী লুকিয়ে রয়েছে এই সন্দেহে গ্রামের জামিয়া মসজিদ এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়। শুক্রবার ভোর থেকে ফের শুরু হয় সন্ত্রাসবাদী ও বাহিনীর মধ্যে সংঘর্ষ। পুলিশ জানিয়েছে, অভিযান চালানোর সময় যৌথ বাহিনী এনকাউন্টার চালায় ও গুলির লড়াইয়ে 3 সন্ত্রাসবাদীর মৃত্যু হয়। অন্যদিকে শোপিয়ান এনকাউন্টারে মোট 5 সন্ত্রাসবাদী নিহত হয়েছে। মুনান্দ ও শোপিয়ানে মৃত সন্ত্রাসবাদীদের পরিচয় এখনও জানা যায়নি। তবে এলাকায় এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে। উল্লেখ্য, 24 ঘন্টায় সেনা ও সন্ত্রাসবাদী গুলির লড়াইয়ে খতম হয়েছে 8 সন্ত্রাসবাদী। প্রসঙ্গত, বুধবার রাত থেকে অবন্তিপুরায় চলছে তল্লাশি অভিযান পর্ব। পাম্পুর এলাকার মিজ গ্রামে সন্ত্রাসবাদী দল যে আত্মগোপন করে রয়েছে তা গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। সেনা উপস্থিতি টের পেতেই গোপন জায়গা থেকে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় আতঙ্কবাদীরা। পাল্টা জবাব দেয় সেনাও। অন্যদিকে সুশান্তের আত্মহত্যায় প্ররোচনা, পাটনার পর এবার সালমান খানের বান্দ্রার বাড়ির সামনে বিক্ষোভ। বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনার পর থেকে একটা শব্দ বলিউডের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, তা হলো নেপোটিজম। ইতিমধ্যেই সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে সলমন খান, করণ জোহর, সঞ্জয় লীলা বনশালী সহ একাধিক নামী সেলিব্রিটির বিরুদ্ধে। দানা বেঁধেছে খুব, তারই বহিঃপ্রকাশ ঘটল সলমন খানের বাড়ির সামনে। কয়েক ঘন্টা আগেই সামনে এসেছিল সুশান্তের শহর পাটনায় সলমন খানের বিং হিউম্যান স্টোরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন প্রয়াত অভিনেতার একদল ভক্ত। এবার সেই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ল সরাসরি বজরঙ্গি ভাইজানের বাড়ির সামনে। অনলাইনে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সলমন খানের বান্দ্রার বাড়ির সামনে তার বিং হিউম্যান স্টোর বন্ধ করে দেওয়ার দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন বহু মানুষ। সেখানে সলমন খান মুর্দাবাদ স্লোগানও শোনা গিয়েছে।
যদিও এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তৎপরতা দেখিয়েছে মুম্বাই পুলিশ। বিক্ষোভের ভিডিওটি ট্যাগ করে টুইটে বলেছে, বান্দ্রা থানার শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে কথা হয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই আঙ্গুল উঠেছিল বলিউডের প্রথম সারির বেশ কিছু অভিনেতা, প্রযোজক এবং পরিচালকের বিরুদ্ধে। ঠিক যেমন 3 ইডিয়টস ছবিতে জয়লবর আত্মহত্যাকে আদতে খুন বলে দাবি করেছিলেন, সুশান্তের ক্ষেত্রেও তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল বলিউডের এইসব মাতাদের বিরুদ্ধে। সাধারণ মানুষ থেকে শুরু করে বহু সেলিব্রিটিও মুখ খুলেছিলেন। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল সলমন খান, করণ জোহর, সঞ্জয় লীলা বনশালী, যশরাজ ফিল্মসকে, এমনকি তাকে প্রথম ব্রেক দেওয়া একতা কাপুরকেও। তবে শুধু সোশ্যাল মিডিয়ায় মৌখিক অভিযোগেই বিদ্ধ হলেন না তারা। বিহারের মুজফ্ফরপুরের এক আদালতে এদের সবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 306, 109, 504 এবং 506 ধারায় মামলা দায়ের করেন আইনজীবী সুধীর কুমার ওঝা। তিনি জানান, মামলায় আমি অভিযোগ করেছি যে প্রায় 60টি ছবি থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। কিছু ছবি হলে মুক্তি দেওয়া হচ্ছিল না, এমন পরিস্থিতি তার জীবনে তৈরি করা হয়েছিল, যা সুশান্তকে বাধ্য করেছিল এই চরম পদক্ষেপ করতে। কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমও আগে দাবি করেছিলেন, গত 6 মাসে সুশান্তের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল 60টি ছবির অফার। টুইটে তিনি লিখেছিলেন, 6 মাসে 60টা ছবি হাতছাড়া হয়ে গেল, কিন্তু কেন? এই ফিল্ম ইন্ডাস্ট্রির নির্মমতার কোনো সীমা নেই, আর এই নির্মম আচরণই এক প্রতিভাবান অভিনেতার প্রাণ কেড়ে নিল। এদিকে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ আশ্বস্ত করে বলেছেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে পেশাদারি শত্রুতার কোনো কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখবে পুলিশ। অপরদিকে করোনা আক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর অবস্থার অবনতি, হবে প্লাজমা থেরাপি। করোনা ভাইরাসে আক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের অবস্থার অবনতি হয়েছে। তাকে রাজধানীর অন্য হাসপাতালে সরাতে হয়েছে। তার ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দিতে হয়েছে অক্সিজেন সাপোর্ট। সূত্রের খবর, তাকে প্লাজমা থেরাপি দেওয়া হবে। প্রথমবার করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর কোভিড-19 টেস্টের দ্বিতীয় রিপোর্ট পজিটিভ আসে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তাকে দিল্লির হাসপাতালে ভর্তি করা হলেও আগের দিন প্রথম টেস্টে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েনি, কিন্তু উপসর্গ থাকায় দ্বিতীয়বার টেস্ট করা হলে রেজাল্ট পজিটিভ আসে। গায়ের জ্বর নিয়ে সোমবার রাতে রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। রিপোর্ট মেলার পর সেখানেই তার কোভিডের চিকিৎসা শুরু হয়েছে। প্রথম থেকেই হাসপাতাল সূত্রে জানানো হয়, সত্যেন্দ্র জৈনের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। দিল্লিতে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নেমে সামনে থেকে লড়াই করেছেন স্বাস্থ্যমন্ত্রী। ভাইরাস মোকাবিলায় আপ সরকারের যা কিছু করণীয়, সামনে থেকে তিনিই নেতৃত্ব দিচ্ছেন। সরকারের মুখপাত্র হয়ে রোজ সকালে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোভিড নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব দিতেন। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পরদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, মঙ্গলবার সকালে একবার পরীক্ষা হয়েছিল, সেই টেস্ট নেগেটিভ আসায় বুধবার নতুন করে কোভিড টেস্ট করা হয়, তাতে সংক্রমণ ধরা পড়ে। অন্যদিকে গত 24 ঘন্টায় বাংলাদেশে কোভিড-19 রোগে আরও 45 জনের মৃত্যু। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত 24 ঘন্টায় নতুন করে আরও 3243 জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে বর্তমানে শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে 1,05,535 জনে। এছাড়া এ সময়ের মধ্যে কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 45 জন। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট 1,388 জন মৃত্যুবরণ করলেন। মোট 15,045টি নমুনা পরীক্ষা করে 24 ঘন্টায় আক্রান্তের সর্বশেষ সংখ্যা পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন। গত 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে 32 জন পুরুষ এবং 13 জন নারী। অপরদিকে করোনা পরীক্ষার চার্জ ঠিক করুক কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। করোনা চিকিৎসা ব্যবস্থা নিয়ে ফের সরব হল দেশের শীর্ষ আদালত। কেন্দ্রকে কাঠগড়ায় তুলে করোনা চিকিৎসা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করতে বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট। করোনা চিকিৎসায় খরচ ও পরীক্ষা সংক্রান্ত চার্জ নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। করোনা চিকিৎসা নিয়ে ফের একবার সরব হল দেশের শীর্ষ আদালত। মামলার শুনানিতে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, প্রয়োজনে হাসপাতালের সিসিটিভি লাগানো হোক প্রতিটি ওয়ার্ডে। প্রতিটি রাজ্যে করোনা চিকিৎসার ব্যয় হোক সমান। করোনা পরীক্ষার জন্য নির্দিষ্ট চার্জ নির্ধারণ করুক কেন্দ্র। রাজ্য সরকার চাইলে কেন্দ্রের দেওয়া নির্ধারিত মূল্য কমিয়ে দিতে পারে।
করোনা চিকিৎসার জন্য ভর্তি ও হাসপাতাল থেকে ছুটি পাওয়ার নীতি হোক অভিন্ন। করোনা চিকিৎসার পরিকাঠামো বিবেচনা করার জন্য প্রতিটি হাসপাতাল পরিদর্শন করুক বিশেষ পর্যবেক্ষক দল। তাতে কোথায় কী সমস্যা হচ্ছে তা জানা সম্ভব হয়। দ্রুত সেই সমস্যার সমাধান করা যেতে পারে বলেও মন্তব্য করেছে দেশের শীর্ষ আদালত। করোনা চিকিৎসা পদ্ধতি নিয়ে এর আগেও একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। গোটা দেশ জুড়ে কীভাবে করোনা রোগীদের চিকিৎসা হচ্ছে তা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি হয়। সেখানে কেন্দ্রকে বেশ কিছু নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। অন্যদিকে বাংলায় করোনা চিকিৎসা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যে বেসরকারি নার্সিং কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছে রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা। তবে সেখানে মৌখিকভাবে বেশ কিছু নির্দেশ দেওয়া হলেও মুখ্য সচিব রাজীব সিনহা বৃহস্পতিবার নবান্নে করোনা চিকিৎসা নিয়ে নানা অভিযোগের প্রেক্ষিতে শহরের সব হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, সরকারি হাসপাতালে শূন্য বেডের সংখ্যা স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। বেসরকারি হাসপাতালে কত শয্যা শূন্য রয়েছে সে সংক্রান্ত বিস্তারিত তথ্য আজ থেকে রাজ্যের মানুষ ওয়েবসাইট থেকে পাবেন। এছাড়াও শয্যা সংক্রান্ত তথ্য প্রতিটি হাসপাতালের বাইরে বিজ্ঞাপিত করার পরিকাঠামো তৈরি করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনের কথা উল্লেখ করে বেসরকারি হাসপাতালকে কোনো অবস্থাতেই রোগী প্রত্যাখ্যান করতে নিষেধ করা হয়েছে। তবে শুধু সরকারের মুখের কথায় কতটা কাজের কাজ হবে তা নিয়ে প্রশাসনিক মহলের একাংশ সন্দিহান। কারণ মুখ্য সচিব নিজে জানিয়েছেন, আইন প্রয়োগ করে কাউকে কোনো কিছুর জন্য বাধ্য করা রাজ্য সরকারের নীতি নয়, তবে পরিস্থিতির উপর সরকার নজর রাখবে। কাজেই রোগী হয়রানির বিষয়টি এখনও শুধুমাত্র বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের মৌখিক প্রতিশ্রুতি আর সদিচ্ছার উপরে ছেড়ে দেওয়া হলো বলে পর্যবেক্ষক মহলের অভিমত। করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি করতে গিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন রোগীর পরিজনরা। বেড খালি থাকলেও হাসপাতাল থেকে বেড খালি নেই বলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। হন্যে হয়ে রোগী নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াতে হচ্ছে তাদের। একই সঙ্গে করোনা পরীক্ষার নামে কোথায় 2000 কোথায় 5000 টাকা চার্জ করা হচ্ছে। করোনা চিকিৎসায় বেসরকারি ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা বিল ধরানো হচ্ছে রোগীর পরিবারকে। নির্দিষ্ট মূল্য না থাকায় সমস্যায় পড়ছেন দেশের সাধারণ জনতা। আর এই সমস্যা থেকে মানুষকে মুক্তি দিতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছেন পর্যবেক্ষক মহলের একাংশ। অপরদিকে চীন ভারত সংঘাতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। চীন ও ভারতের মধ্যে চলা সংঘাত নিয়ে বাংলাদেশের অবস্থান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মুমিন। তিনি বলেছেন, ভারত ও চীন উভয়ে বাংলাদেশের খুব ঘনিষ্ঠ বন্ধু। সেই কারণেই আমরা এই দুই দেশের শান্তিপূর্ণ সহাবস্থান চাই। উন্নয়নের জন্য শান্তি ও স্থিতাবস্থা খুবই প্রয়োজন। উত্তেজনা প্রশমন করতে হবে। বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে উত্তেজনা প্রশমনের জন্য বাংলাদেশ তার বড় দুই প্রতিবেশীর প্রতি আহ্বান জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মুমিন বলেছেন, ভারত ও চীন উভয়ে বাংলাদেশের খুবই ঘনিষ্ঠ বন্ধু। আমরা আশা করি দুই দেশ আলাপ আলোচনা করে তাদের সমস্যা সমাধান করবে। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই অবস্থান ব্যক্ত করে বলেন, উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা খুবই প্রয়োজন। সব সমস্যার সমাধান আলোচনা করে করতে হবে, উত্তেজনা প্রশমন করতে হবে। সোমবার গভীর সন্ধ্যায় লাদাখের গালওয়ান নদীর পূর্ব পাড় ধরে পেট্রোলিংয়ে বেরিয়েছিল ভারতীয় সেনার বিহার রেজিমেন্টের একটি পেট্রোল পার্টি। পেট্রোলিংয়ের সময় বিহার রেজিমেন্ট দেখতে পায় গালওয়ান নদীর পশ্চিম প্রান্তে লাইন অফ কন্ট্রোল পার করে পেট্রোল পয়েন্ট 14তে টেন্ট তৈরি করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। সেখানে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি থেকে সংঘর্ষ শুরু হয় এবং তার চরমে পৌঁছায়। এদিকে চীন ও ভারতের মধ্যে চলমান সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এই আহ্বান জানান। এর আগে ভারত চীন সীমান্তের লাদাখের গালওয়ান উপত্যকায় সোমবার দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষে ভারতের অন্তত 20 জন সেনা নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। এর পরিপ্রেক্ষিতে অ্যান্তনিও গুতেরেসের পক্ষে তার মুখপাত্র এরিক কানেকো বলেন, আমরা ভারত ও চীনের মাঝামাঝি সীমান্ত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। তবে এটা ইতিবাচক যে উভয় দেশ উত্তেজনা নিরসনে উদ্যোগ নিয়েছে। এর আগে 1975 সালে ভারত চীন সীমান্তে শেষবার কোনো সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল।
এরপর থেকে ওয়েস্টার্ন সেক্টরে, লাদাখে বা ইস্টার্ন সেক্টরে, অরুণাচলে দুই দেশের বাহিনীর মধ্যে হাতাহাতি মারামারি কম হয়নি, কিন্তু এ ধরনের প্রাণঘাতী মারামারি কখনো হয়নি।